সে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। তার পাশ দিয়ে সাইকেল চালিয়ে একটা ছেলে চলে গেল। অধরা চিটকে সরে গেল, কিন্তু ছেলেটা তাকে খেয়ালই করলো না। রাস্তার মোড়ের দোকানটায় গিয়ে সে দাঁড়ালো। দোকানিকে জিজ্ঞেস করলো, ভাই, আবির নামের কাউকে কি দেখেছেন? লম্বা করে একটা ছেলে। দোকানি কোনো উত্তর না দিয়ে উল্টো পাশের ক্রেতার সাথে কথা বলতে লাগলো। কাল হাটে যাবি মজিদ? বড় মাছ উঠবে শুনলাম। অধরা এবার চিৎকার করে উঠল, আপনারা কি কেউ আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি কি মরে গেছি? তার চিৎকার বাতাসে মিলিয়ে গেল। কেউ ফিরেও তাকালো না। অধরার কান্না দলা পাকিয়ে গলায় উঠে এলো। সে কাঁপতে কাঁপতে নিজের ফোনটা ব্যাগ থেকে বের করলো। নেটওয়ার্ক খুব দুর্বল, তবু আবিরের নাম্বারে ডায়াল করলো। রিং হচ্ছে, টিট টিট। অধরা ওদের আগ্রহে অপেক্ষা করতে লাগলো। রিং হয়ে যাচ্ছে, কিন্তু আবির ধরছে না। প্লিজ আবির, ফোনটা ধরো, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার খুব ভয় করছে। অধরা বিড়বিড় করে বলতে লাগলো। রিং হতে হতে লাইনটা কেটে গেল। সে আবার ডায়াল করলো। এবারও একই অবস্থা, আবির ফোন ধরছে না। অধরা পাগলের মতো চারপাশ দেখতে লাগলো। এই অদ্ভুত মানুষগুলোর ভিড়ে সে সম্পূর্ণ একা। এরা তাকে দেখছে না, কিন্তু সে তো এদের দেখছে। এই অদৃশ্য থাকার যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। হঠাৎ মনে হলো আবির হয়তো গাড়ির কাছে অপেক্ষা করছে। সকালে যেখানে ওরা নেমেছিল জায়গাটা এখান থেকে খুব বেশি দূরে নয়। অধরা সিদ্ধান্ত নিল সে আর এক মুহূর্ত এখানে থাকবে না। আবিরকে না পেলেও সে চলে যাবে। গ্রামের সরু রাস্তা ধরে সে প্রায় দৌড়াতে শুরু করলো। অদ্ভুত ব্যাপার হলো, সে যতই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে ততই দেখছে জীবনযাত্রা কত স্বাভাবিক, অথচ এই স্বাভাবিকতাই এখন সবচেয়ে অস্বাভাবিক ঠেকছে। কিন্তু জীবন্ত গ্রামের মাঝে সে যেন এক বিদ্রোহী আত্মা। হাঁপাতে হাঁপাতে সে সেই 3 রাস্তার মোড়ে এসে পৌঁছালো, যেখানে সকালে আবির গাড়ি পার্ক করেছিল। কিন্তু সেখানে আবির নেই, গাড়িটাও নেই। অধরার মাথায় আকাশ ভেঙে পড়ল। আবির কি তবে তাকে পেলেই চলে গেছে, নাকি আবিরও এই গ্রামের কোনো মায়াজালে আটকা পড়েছে? ঠিক তখনই রাস্তার এক পাশে একটা বাস এসে থামলো। পুরনো লক্কর-জক্কর লোকাল বাস। বাসের কন্ডাক্টর হাঁক ডাকছে, শহর শহর, কেউ যাবেন? অধরা অবাক হয়ে দেখল বাসের কন্ডাক্টর তার দিকে তাকিয়ে আছে। গ্রামের শত শত মানুষ তাকে দেখল না, কিন্তু এই বাসের লোকটা তাকে দেখছে। কন্ডাক্টর আবার বলল, কি আপা, যাবেন নাকি? লাস্ট গাড়ি কিন্তু। অধরা আর কিছু ভাবল না। এই বাসটাই এখন তার একমাত্র বাঁচার উপায়। সে দ্রুত পায়ে বাসে উঠে পড়ল। সিটে বসে জানালা দিয়ে বাইরে তাকালো। গ্রামের মানুষগুলো এখনো তাদের কাজে ব্যস্ত, কিন্তু বাসের কাছের ভিতর দিয়ে তাদের কেমন যেন দোয়াশূন্য মনে হচ্ছে। বাস ছেড়ে দিল। ইঞ্জিনের শব্দে নিশিরবিলের সেই অদ্ভুত নিস্তবতা ভাঙল। অধরা আবার ফোন বের করলো আবিরকে একটা শেষ চেষ্টা করার জন্য। নাম্বারে ডায়াল করতেই যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, দয়া করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। অধরা ফোনটা হাতে নিয়ে জানালায় মাথা ঠেকিয়ে বসে রইল। বাসটা যখন নিশিরবিল এলাকা পার হয়ে প্রধান সড়কে উঠল, তখন গোধূলির আলো নিভে গিয়ে সন্ধ্যা নামছে। পেছনে ফেলে আসা গ্রামটার দিকে তাকিয়ে অধরার মনে হলো, সে কি সত্যিই ওখানে ছিল, নাকি এটা অন্য কোনো জগৎ ছিল? আর আবির আবির আসলে কোথায়? সে কি জানতো এখানে এমন কিছু ঘটবে, নাকি আবিরও হারিয়ে গেছে সেই সময়ের গোলক দাদায়, যেখানে মানুষ দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না? অধরার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই প্রশ্নের উত্তর তার জানা নেই। চিন্তায় অধরা নিজের নামটাই বলে যেতে বসেছিল, কিন্তু মায়ের গলার স্বর তাকে বাস্তবে ফিরিয়ে আনলো। ড্রয়িং রুমে পা রাখতেই সালেহা বেগমের রাগী দৃষ্টি তাকে বিদ্ধ করল। সারাদিন কই ছিলি তুই? খুব বেশি স্পর্ধা বেড়ে গেছে তোর, তাই না? বাইরে ঘোরাঘুরি বেশি হয়ে যাচ্ছে আজকাল। অধরার বুকের ভিতরটা এখনো কাঁপছে দুপুরের সেই বিভীষিকাময় অভিজ্ঞতায়।
মায়ের বকুনির সামনে সে মাথা নিচু করে দাঁড়ালো। এই মুহূর্তে সত্যি কথা বলার কোনো সুযোগ নেই। সরি মা, আর হবে না, খুব নিচু স্বরে বলল অদরা। সালেহা বেগম কিছুটা নরম হলেন, তবে গলায় বিরক্তি ভাবটা গেল না। তোর বাবা আর ভাই আজ বারবার তোর কথা জিজ্ঞেস করেছে। আমি মিথ্যা বলে সামলেছি, বলেছি বান্ধবীর বাসায় গ্রুপ স্টাডি করতে গেছিস। আর কখনো এমন করবি না বলে দিলাম। আমাদের মান সম্মানের দিকে একটু খেয়াল রাখিস। আচ্ছা মা। অদরা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। যা এখন ফ্রেশ হয়ে খেতে আয়। অদরা মাথা নিচু করে সিঁড়ি দিয়ে দোতলায় নিজের ঘরের দিকে পা বাড়ালো। সে উচ্চবিত্ত পরিবারের একমাত্র আদরের মেয়ে। অনার্স শেষ বর্ষে পড়ছে। দেখতে যেমন সুন্দরী তেমনই মেধাবী। কিন্তু আজকে দিনের ঘটনা তাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল অদরা। ব্যাগটা বিছানায় ছুরি দিয়ে সোজা বাথরুমে ঢুকলো। শাওয়ার ছেড়ে দিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ঠান্ডা জলের দ্বারা তার শরীর বেয়ে নামছে, কিন্তু মনের অস্থিরতা কমাতে পারছে না। 6 মাস আগের কথা। আবিরের সাথে সম্পর্কটা আসলে তার একার সিদ্ধান্তে হয়নি। আবির তার চেয়ে 2-3 বছরের সিনিয়র। এখন একটা ছোটোখাটো জব করে। মধ্যবিত্ত পরিবারের ছেলে, সাদামাটা জীবন। অদরার বাবা মা কোনোদিন এই সম্পর্ক মেনে নেবে না, এটা অদরা জানে। তবুও আবিরের নম্র স্বভাব আর সরলতা তাকে মুগ্ধ করেছিল। সম্পর্কটা খুব ধীর গতিতে এগিয়েছে। এই 6 মাসে তাদের মধ্যে হাত ধরাধরির বাইরে তেমন কোনো শারীরিক ঘনিষ্ঠতা হয়নি। দেখাও হতো খুব কম। কিন্তু অদরার ভিতরে ইদানিং এক অদ্ভুত পরিবর্তন এসেছে। শরীর ও মনে এক অদম্য তৃষ্ণা জাগতে শুরু করেছে। মাস্টার শেষ না হওয়া পর্যন্ত পরিবার বিয়ে দিবে না, অথচ তার ভিতরে সুপ্ত বাসনাগুলো তাকে অস্থির করে তুলেছিল। রুম ডেটের পরিকল্পনাটা আসলে অদরাই প্রথমে আকার ইঙ্গিতে বুঝিয়েছিল। আবিরও রাজি হয়েছিল। আবির অনেক খোঁজে এই নিশিরবিলের নির্জন বাড়িটা ঠিক করেছিল। বলেছিল এখানে আমাদের কেউ বিরক্ত করবে না। একদিন আগে এসে সব গুছিয়ে রেখেছিল সে। সব তো ঠিকই ছিল। অদরা বিছানায় শুয়ে আবিরের অপেক্ষা করেছিল। তারপর সেই রহস্যময় ঘুম, আর ঘুম ভাঙ্গার পর সেই অদ্ভুত জগৎ। আবির উদাও। শাওয়ারের নিচে দাঁড়িয়ে অদরা চোখ বন্ধ করল। জলের স্পর্শে তার মনে পড়ে গেল আজকের পরিকল্পনার কথা। আজ এই শরীরে আবিরের স্পর্শ পাওয়ার কথা ছিল। তার প্রতিটি লোমকূপে আবিরের উষ্ণতা অনুভব করার কথা ছিল। চোখ বন্ধ করে কল্পনায় সে সেই মুহূর্তগুলো অনুভব করতে চাইল। আবিরের হাত তার কাঁধে, তার ঠোঁট। হঠাৎ শরীরের গভীরে সেই সুপ্ত আগুন আবার জ্বলে উঠল। এক অদ্ভুত শিহরণ খেলে গেল তার শিরদাঁড়া বেয়ে। কিন্তু পরক্ষণেই বাস্তবে ফিরে এলো অদরা। না, আবির নেই। আবির নিখোঁজ। আর সে একা ফিরে এসেছে। এক অজানা অপরাধবোধ আর অতৃপ্ত আকাঙ্ক্ষা তাকে ঘিরে ধরল। তাড়াতাড়ি গোসল সেরে বাথরুম থেকে বেরিয়ে এলো অদরা। শরীর মুছে সাধারণ একটা সালোয়ার কামিজ পরে নিচে খেতে গেল। খাবার টেবিলে বসেও তার মন পড়ে রইল আবিরের কাছে। খাবার যেন গলা দিয়ে নামছে না। কোনো মতে খেয়ে আবার নিজের ঘরে ফিরে এলো। ফোনটা হাতে নিয়ে আবার আবিরের নাম্বারে ডায়াল করলো। আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। একই রেকর্ড করা কণ্ঠস্বর। অধরার ধৈর্য এবার বাদ মানল। সে আবিরের ঘনিষ্ঠ বন্ধু সজীবের নাম্বারে কল করলো। 2 বার রিং হওয়ার পর সজীব ফোন ধরল। হ্যালো অদরা, বলো। অদরা গলাটা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, ভাইয়া আবির কই জানেন? ওর সাথে কি কথা হয়েছে আপনার? ওপাশ থেকে সজীবের চিন্তিত স্বর ভেসে এলো। না তো, আমি নিজেও তো ট্রাই করছি। দুপুর 12টার পর থেকে ওর ফোন রিসিভ করছিল না। রিং হচ্ছিল কিন্তু ধরছিল না। আর এখন তো ফোনই বন্ধ দেখাচ্ছে। আমি ভাবলাম তোমার সাথে হয়তো আছে। অদরা সতর্ক হয়ে গেল। সজীবকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আবির তার সাথেই ছিল। না ভাইয়া, আমার সাথে তো দেখা হয়নি। আমারও সেম অবস্থা। ফোন দিচ্ছি কিন্তু পাচ্ছি না। খুব চিন্তা হচ্ছে। আচ্ছা, আমি অন্য বন্ধুদের সাথে কথা বলে দেখছি। খোঁজ পেলে তোমাকে জানাবো।
জি ভাইয়া, জানাবেন প্লিজ। ফোনটা কেটে দিয়ে অদরা বিছানায় বসে রইল। জানালা দিয়ে রাতের অন্ধকার দেখা যাচ্ছে। আবির কি তবে সত্যি বিপদে পড়ল, নাকি তাকে ওই অদ্ভুত গ্রামে একা পেলে পালিয়ে গেল? কিন্তু সজীবের কথা শুনে মনে হচ্ছে আবির কোথাও যোগাযোগ করেনি। তাহলে সে গেল কোথায়? অস্থির হয়ে অদরা রুম থেকে বেরিয়ে বারান্দার দিকে হাঁটা দিল। একটু খোলা বাতাসের দরকার তার। ঠিক সেই মুহূর্তে অদরা যখন দরজা দিয়ে বের হয়ে গেল, তার ঘরের পিছনের দেওয়ালে যেখানে আবছা অন্ধকার, সেখানে একটা ছায়া নড়ে উঠল। প্রথমে অস্পষ্ট, তারপর ধীরে ধীরে সেটা একটা আকার ধারণ করলো। মানুষের ছায়া নয়, বরং বিশাল কোনো মাকড়সার মতো। 8টা লম্বা লম্বা পা ছড়িয়ে সেই ছায়াটা যেন অদরার বিছানার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টি। ঘরের নিস্তবতা যেন আরো গভীর হয়ে এলো, আর সেই সাথে বাতাসে মিশে রইল এক অজানা আশঙ্কার গন্ধ। এই পর্ব এখানেই সমাপ্ত। এর পরের পর্ব খুব শীঘ্রই আসবে। সেই পর্যন্ত আশা করি প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার গল্পগুলো ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।